আর এবার একটু দিল্লিতে চলে যাব আবার, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ আজকে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রকে, কাজ শুরু করলেন অমিত শাহ। এর আগেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবারের ভোটে জেতার পরে গত পরশুই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় অমিত শাহকে। আজকে তিনি দায়িত্বভার নিলেন আবার স্বরাষ্ট্রমন্ত্রকের। আর সুকান্ত মজুমদার তিনিও আজকে দায়িত্বভার নিলেন। দিলীপ ঘোষকে প্রণাম করে, পা ছুঁয়ে প্রণাম করে তিনি দায়িত্বভার নিলেন। দিলীপ ঘোষকে প্রণাম করলেন সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়নেরও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপাতত তিনি রাজ্যের বিজেপির সভাপতিও। আর মানিকতলা উপনির্বাচন নিয়ে আজও বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্নে বৈঠকে কুণাল ঘোষ, পরেশ পালের তাদের থাকার কথা। ফের মানিকতলা উপনির্বাচন নিয়ে আজও বৈঠক, কালকেও বৈঠক হয়েছিল। বিধানসভার 8 পুরো প্রতিনিধি, মানিকতলা বিধানসভার 8 পুরো প্রতিনিধি নবান্নে বৈঠকে থাকবেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি কৌশল, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হতে পারে? প্রথমত হচ্ছে মানিকতলাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন সেই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে আজকে। যে কারণে হচ্ছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে মানিকতলা নির্বাচনকে ঘিরে যে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তাদের সদস্যরা থাকতেন এবং স্থানীয় কাউন্সিলররা থাকতেন। এছাড়া সাধন পাণ্ডের স্ত্রী তিনিও এই বৈঠকের উপস্থিত থাকছেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে পরেশ পাল তিনি আজকের বৈঠকে থাকতে পারছেন না, তবে তার সাথে টেলিফোন মারফত কথা বলে নেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সাধন পাণ্ডে পরিবারের তরফ থেকে কি কাউকে এখানে প্রার্থী করা হতে পারে নাকি নতুন কোনো মুখকে বাছাই করা হতে পারে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বেশ কতগুলি নাম নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা করা হয়েছে, কিন্তু তবে যারা উত্তর কলকাতার সাংগঠনিক দিক থেকে দেখাশোনা করেন বা মানিকতলা বিধানসভার মধ্যে থাকা ওয়ার্ড সমূহগুলিকে দেখাশোনা করেন তাদের কাছ থেকেও একটা মত নিতে চাইছে হচ্ছে তৃণমূল, এবং সেই কারণেই হচ্ছে মানিকতলা বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে প্রার্থী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকে কি চূড়ান্ত হয়ে যেতে পারে তৃণমূল প্রার্থীর নাম? দেখো, প্রার্থীর নাম আজকেই হয়তো চূড়ান্ত হয়ে যেতে পারে, তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা দলের যারা শীর্ষস্তরে আরো নেতারা রয়েছেন তাদের সঙ্গে আরো একবার বৈঠক হতে পারে। তবে যেহেতু সামনেই মনোনয়ন পেশ করতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই কেন্দ্রের মানিকতলা কলকাতার মধ্যে থাকা তার নাম নিয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দলের তরফ থেকে গ্রহণ হয়ে যাবে, এমনটাই মনে করছি। বেশ, ধন্যবাদ। আর এ রাজ্যে 4টি কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার পরেই বাগদা কেন্দ্রে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আমরা গতকালই দেখিয়েছিলাম যে বাগদায় সম্ভাব্য প্রার্থী তৃণমূলের বিশ্বজিৎ দাস, যিনি এবার লোকসভা ভোটে হেরেছিলেন, লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি এবার হয়তো তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেওয়াল লিখন তো শুরু হয়েছে, কিন্তু কাকে প্রার্থী চাইছেন তৃণমূল? এটা তো বিজেপির। একদমই তোমাকে জানিয়ে রাখি যে বাগদাতে ইতিমধ্যেই নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়েছে। উপনির্বাচনের এই দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বিজেপির তরফ থেকে আজ সকালেই দেওয়াল লিখন শুরু করেছে। যেহেতু তাদের প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি, সেক্ষেত্রে প্রতীক একে তারা বিজেপি প্রার্থীকে জয়ী করবার জন্য আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন শুরু করেছে। এক্ষেত্রে কিন্তু বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন যে বিজেপি যেহেতু এই আসনটি বিজেপি ছিল, 2021 সালে বিজেপি এই আসন থেকে জয়ী হয়। বিশ্বজিৎ দাস তখন বিজেপিতে ছিলেন, তখন বিশ্বজিৎ দাস জয়ী হয়েছিলেন বিজেপির প্রতীকে, এবং এই আসনে তারা জয়ী হবে। সেই কারণেই তারা নিঘণ্ট ঘোষণা হওয়ার পরপরই তারা জয়ী হবে, তারা আত্মবিশ্বাসী হতেই পারেন অনিরুদ্ধ, কিন্তু দেওয়াল লিখনে কোনো ইস্যু উঠে আসছে না। না, একদমই নয়। তারা বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করবার জন্য আবেদন জানাচ্ছে আপাতত সাধারণ মানুষকে। আগামী দিনে প্রার্থী যে হবে তার সমর্থনে সারা বাগদা জুড়ে দেওয়াল লিখবে বলেও তারা জানিয়েছেন। অন্যদিকে কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের যেহেতু প্রার্থী নিয়ে সম্ভাবনা দেখা গেছে যে বিশ্বজিৎ দাস এই আসনে আবার দাঁড়াতে পারেন, তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেও যথেষ্ট রকম তাৎপর্য রয়েছে। যেহেতু বিশ্বজিৎ দাস এই আসনে আগে বিধায়ক ছিলেন, তিনি দাঁড়ালে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়েও যথেষ্ট রকম তাৎপর্য রয়েছে। ধন্যবাদ।
বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব। আবার খবরে দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দিনহাটার কোয়ালিদহ গ্রামে দুষ্কৃতীদের গুলি গতকাল রাতে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? আর লোকসভা ভোট হয়ে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে অনেক দিন হলো, তারপরেও দিনহাটা শান্ত হচ্ছে না। হ্যাঁ অয়নদা, একদমই। দেখো, লোকসভা নির্বাচনে ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। মোটামুটি শান্তই বলা চলে কোচবিহার। দুই চারটি ছোটখাটো ঘটনা ছাড়া মোটামুটি শান্তই ছিল কোচবিহার। কিন্তু গতকাল রাতে দিনহাটার কোয়ালিদহ গ্রামে তৃণমূল কর্মী ধনেশ্বর দাস, তিনি যখন কোয়ালিদহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় তাকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থা, গুলি তার পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরবর্তীতে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই গুলি চালিয়েছে। যদিও বিজেপির বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে এবং যার জেরেই ওই গুলি চালানোর ঘটনা ঘটেছে, এবং ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ধন্যবাদ। আর একটা ছবি দেখাবো, দেখুন, মনে হচ্ছে যেন ঝড় বয়ে গেছে। আসলে না, এখানে তৃণমূলের কার্যালয়, তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ দেগঙ্গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন এরকম ঘটনা ঘটলো, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের হাজিনগর এলাকায় সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, এবং সেই কার্যালয়ের মধ্যে প্রচুর ব্যানার ফেস্টুন ছিল এবং টিভি সহ একাধিক সরঞ্জাম সেখানে ছিল, কিন্তু সেইগুলোও কিন্তু সেখান থেকে লুটপাট করে নিয়ে এমনটা অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু সমস্ত যে অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে, কারণ আইএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু আইএসএফ নেতৃত্বের স্পষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে তারা কোন রকম ভাবে যুক্ত নয়, নিজেরা ইচ্ছা মতন ভাঙচুর করে আইএসএফ কে দোষারোপ করছে। তার কারণ পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সেই বুথে আইএসএফ ভালো ফল করেছে, তার জন্য আইএসএফ কে দোষারোপ করার জন্যই তৃণমূল কংগ্রেস নিজের কার্যালয় ভাঙচুর করে সেখানে লুট করে সেখানে আইএসএফ কে দোষারোপ করছে। ফলে আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। ইতিমধ্যেই এই তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুরো তদন্ত শুরু করেছে কিভাবে কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত। ঘটনা তদন্ত শুরু করে দেগঙ্গা থানার পুলিশ। তৃণমূল আইএসএফ এর তরজা দেখুন। এখন এখানে আমাদের বিরোধী শক্তি, আমাদের যারা মানে আমাদের যাদের প্রতি সন্দেহ, এটা আইএসএফ এর লোকরাই করতে পারে। থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ করেছি। আমরা চাইছি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে যে এটার সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। কেন এমন হবে? এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। তৃণমূলের এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বাঁচাবার জন্য যে আইএসএফ জ্বালিয়ে দিয়েছে, আইএসএফ ভাঙচুর করেছে, আইএসএফ অন্যায় কাজের সঙ্গে যুক্ত, কিন্তু এটা নয়, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। এবারে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামের একটা ছবি দেখাবো। তৃণমূল করায় নাকি জল বন্ধ, এই গরম তীব্র জলকষ্ট, তার মধ্যে পড়ে থাকতে হচ্ছে। তৃণমূল করায় বন্ধ পানীয় জল, এরকমটাই অভিযোগ করছেন ওই গ্রামের মানুষ। প্রচুর মহিলা, বহু মহিলা, তারা বালতি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে, তার আগে একটু দেখাবো ছবি। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, এই পঞ্চায়েত কি বিজেপির দখলে? বিজেপির দখলে, এবং যে এলাকার সমস্যা সেই বুথ কিন্তু পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল, এবং সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে কিন্তু বিজেপি। এবং এখানেই মূল যেটা বলা যাচ্ছে যে লুকিয়ে রয়েছে রহস্য, এমনটা দাবি করছেন এলাকার মানুষ। তারা সরাসরি বলছেন তৃণমূলের জয়ী বুথ পঞ্চায়েত সদস্য। তাই সেই এলাকার যে কলগুলো যে রয়েছে, সাবমার্সিবল পাম্প রয়েছে, নলকূপ রয়েছে, সেগুলো যে খারাপ অকেজো হয়ে গেছে, তা সারাই করা হচ্ছে না, মেরামতি করা হচ্ছে না। এবং সেখানেই ভয়ঙ্কর অভিযোগ
যে তারা তৃণমূল করেন সে কারণেই সারানো হচ্ছে না, যদিও অভিযোগ অস্বীকার করছে বিজেপি। দেখি বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাই সুজিত, তারপরে তোমার কাছে আবার আসবো। জল পাইনি এই 3 মাস, আমরা দরখাস্ত নিয়ে গেলি তাতেও লাই না। তৃণমূল জিতা পাট, ওই জন্য ওরা বিজেপি, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এই অঞ্চলে জল দিতে না। তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত। জল যদি না থাকে মানুষ কি বাঁচবে? কতদিন নেই? এই 3 মাস তো জল নেই। আমরা এখানে টিএমসি করি, ওরা বিজেপির প্রধান আছে, ওদের কাছে কতবার গেছি, তারা কোনো পদক্ষেপ লাইনি এবং আসেনিও একবার দেখতে যে ওরা বেঁচে আছে কি মরে গেছে। তাহলে নন্দীগ্রামে বিধায়ক জিতিয়া যেতে এই কাজ করে, তাহলে ওর না জিতলে তাহলে তো আমরা তো মরে যাবো মনে হয়। এখানে অবিলম্বে এই সাবমার্সিবলগুলো যেন ঠিকঠাক করে সারানো হয়। সুজিত, তুমিও বললে যে সাবমার্সিবল পাম্পগুলো খারাপ অবস্থায় পড়ে আছে, আবার পঞ্চায়েত প্রধান বলছেন না এরকম কোনো অভিযোগ নেই। এটা মানে এই রাজনীতির মধ্যে পাকে চক্রে পড়ে এরা তো এই কয়েকটা পরিবার একবারে নির্জলা হয়ে থাকবেন একেবারে, এবং তারা রীতিমতো সমস্যায় পড়েছেন। নন্দীগ্রামের এই যে জল ঘোলা হচ্ছে জল নিয়ে, এখানে রাজনৈতিক চর্চা চলছে, কিন্তু যে সময় এই গন্ডগোল বা বিতর্ক বিবাদ সময়টা তুমি দেখো, একেবারে দম বন্ধ করা গরম, পেঁচে গরম এবং কাঠ ফাটা রোদ, সেখানে কিনা জল ছাড়া থাকাই যায় না। আর সেখানেও কিনা একেবারে সেই রাজনীতির কথা, এবং সেখানেই অভিযোগ পাল্টা অভিযোগ, এবং ঘটনাস্থল সেই নন্দীগ্রাম। অবশ্যই প্রশাসনের বিশেষ করে পঞ্চায়েতের দেখা উচিত, পদক্ষেপ করা উচিত, এরা যাতে এই তীব্র গরমের মধ্যে জল পান। কিন্তু জল ঘোলা চলছে তৃণমূল বিজেপির। আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে, এবং বিডিও সাহেবকেও দিয়েছি, কিন্তু ইচ্ছে করে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি। পাশের বুথগুলো দেখলাম সেখানে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে, সাবমার্সিবল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। প্রধান বিজেপি থেকে এবছর হয়েছে, তাই প্রধান ভাবছে, তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে 1 নম্বর বাবুখান বার 29 নম্বর বুথে কোনো সাবমার্সিবল সারানো হবে না। 1 নম্বর অঞ্চলে বাবুখানপাড় 1, ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়ওনি। জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ও এলাকায় যে সাবমার্সিবলগুলো খারাপ হয়েছে। যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ইমিডিয়েটলি সারিয়ে দাও।